নমস্কার, জিজ্ঞাসাবাদের আরেকটি পর্বে আমরা চলে এসেছি এবং আপনারা জানেন ইতিমধ্যে যে জিজ্ঞাসাবাদ আর 5টা প্রাইম টাইম বা টক শো এর মতন নয়। জিজ্ঞাসাবাদ এমন একটি ফরম্যাট যে ফরম্যাটে কোনো রাগ ঢাক না করে, কোনো আগল না রেখে যেটা মনে হয়, যেটা আপনাদের প্রশ্ন রাস্তাঘাটে চায়ের দোকানে যেটা আপনারা নেতাদেরকে প্রশ্ন করতে চান, সেই গুরু দায়িত্বটা আমরা নিয়েছি আপনাদের হয়ে এবং আমরা স্পষ্ট ভাষায় জিজ্ঞেস করতে চাই, নেতারা কি নেতাদের পথে চলছেন? নেতারা কি আসলে ডাবল স্ট্যান্ডার্ডসটাকে শিল্পে পরিণত করেছেন? না, নেতাদের সামনে যেটা আর পেছনে যেটা দুটো একেবারে আলাদা। এই নিয়ে আমি ময়ূক আজ রয়েছি এবং আমার সঙ্গে রয়েছে আমি সমাদৃতা, আর সমাদৃতার সঙ্গে আমি রয়েছি স্বর্ণালী। জিজ্ঞাসাবাদে আরও একটা এপিসোড, এবং এই এপিসোডে এমন একজন ব্যক্তিত্ব রয়েছেন যাকে চোখে চোখ রেখেই প্রশ্ন করব, আশা করব চোখে চোখ রেখেই উত্তরটা পাবো, কারণ দর্শকরাও সাধারণ মানুষ, বাংলার মানুষ, তারা অপেক্ষা করে রয়েছেন বেশ কিছু সোজা প্রশ্নের সোজা উত্তর শোনার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন কৌস্তব বাগচি। কৌস্তব, স্বাগত আপনাকে জিজ্ঞাসাবাদের আরও একটা এপিসোডে। কিন্তু কৌস্তব বাগচি বলার সঙ্গে সঙ্গে কৌস্তব বাগচিকে কীভাবে পরিচয় করাবো এটা ভাবতে গিয়ে ময়ূক সমাদৃত একটু দুবার ভাবতে হচ্ছে যে শুধু আইনজীবী হিসেবে, কারণ এখন তো অফিসিয়ালি যদি আমরা কংগ্রেসের মুখপাত্র চেয়ে থাকি আমাদের ডিবেটের জন্য, তাহলে সেখানে কৌস্তব বাগচিকে পাই না, কারণ অফিসিয়াল মুখপাত্রের জায়গা থেকে কৌস্তব বাগচির নামটা কাটা গিয়েছে। এসে যায় না কিছু, আমি সজ্ঞানে সেই বিষয়টা কাটা গেছে। আমি কম্প্রোমাইজ করলে হয়তো সেটাও থাকতো, আরও অ্যাডিশনাল অনেক কিছু হতো। কম্প্রোমাইজ করা আমার ধাঁচে নেই। মুশকিলটা হচ্ছে যারা মাটির সাথে যাদের যোগাযোগ আছে, গ্রাউন্ড রিয়ালিটিটা যদি কেউ বুঝেও না বোঝার ভান করে। দেখুন, আমি এখন যদি আমাকে কেউ নর্দমাকে যদি এখন পুকুর নদী বলতে বলে, বলতে পারবো না। আমার কাছে নর্দমাটা নর্দমা। প্রদেশ কংগ্রেসের সেই গ্রাউন্ড যোগাযোগটা, মাটির যোগাযোগটা শুধুমাত্র কৌস্তব বাগচি রয়েছে একদম বলছি না। অদিত চৌধুরী খুব ভালো আছেন, নেপাল মাহাতোর খুব ভালো আছে, কিছু কিছু নেতা আছে যাদের আছে, বাদ বাকিদের কারুর নেই, বলতে কোনো সমস্যা নেই। আর আমি তো বলছি, দল যেভাবে পরিচালিত হচ্ছে, গ্রাউন্ড রিয়ালিটি সম্পর্কে আইডিয়া যদি কম না হয়, আমি ওভারঅল ভারত জোড়ো এই যে ন্যায়যাত্রার যে সেকেন্ড পার্টটা হচ্ছে, খুব বাজেভাবে দল পরিচালিত হচ্ছে। এটা সময় এসব করার, সামনে নির্বাচন, এখানে রিসোর্স, ম্যান পাওয়ার, অর্থ সমস্তটা কিছু লাগবে সামনে নির্বাচনে। খুব ভুল পথে দলটা পরিচালিত হচ্ছে। মনে হয় এটা বিজেপিতে যাওয়ার একটু নেট প্র্যাকটিস নাকি? আমারও তাই মনে হয়। আমি কৌস্তবকে দীর্ঘদিন ধরে চিনি, প্রাইম টাইম ডিবেটে কৌস্তব আসে এবং কৌস্তব খুব ভালো গান গায়, গান শোনে। আমি 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 কৌতূহল প্রকাশ করছি সমাদৃতা, যে কৌস্তবের এখন প্লে লিস্টে নাকি, এটা আমি জানি না, এটা গুজবও হতে পারে, সবচেয়ে বেশি যে গানটা সকাল বিকেল চলে সেটা নাকি শুভেন্দু অধিকারী শরণং, শুভেন্দু অধিকারী ভজনং, শুভেন্দু অধিকারী পূজনং। প্লেলিস্টে আগেও যা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে যা শুভেন্দু অধিকারী রাহুল গান্ধীকে নিয়ে কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন মানে কংগ্রেস নেতারা বলছেন, এবং তারপরেও কৌস্তব বাগচি কিন্তু আচ্ছা এই দিকটা যেমন লোকে বলছে না, আমি কি ঠিক বলছি? শুভেন্দু অধিকারী এই গানটা কি নতুন কেউ অ্যাড হয়েছে? আমার প্লেলিস্টে বরাবর যা ছিল তাই থাকে, আমার প্লেলিস্ট চট করে চেঞ্জ হয় না, পাল্টায় মন, পাল্টায় চারপাশ, নতুন কোন পার্টির বাস কি আসে? আমি বলছি তোমাকে, দেখো, আমি রাহুল গান্ধীর এই বিষয়টা বা শুভেন্দু অধিকারীর যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে, উল্টো দিকে রাহুল গান্ধীর গাড়িতে আক্রমণ হচ্ছে, এই নিয়ে কটা থানায় এফআইআর হয়েছে, কটা জায়গায় বিক্ষোভ হয়েছে, কংগ্রেসের কটা লোক বিক্ষোভ করেছে। রাহুল গান্ধীর ফ্লেক্স ছেঁড়া হয়েছে, কংগ্রেসকে কুৎসিত ভাষায় আক্রমণ করা হয়েছে, কটা লোক ফ্লেক্স ছিঁড়েছে। কংগ্রেসকে পচা নর্দমা যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল, কটা থানায় অভিযোগ হয়েছিল। কৌস্তব বাগচি কি বললো না বললো সেটা নিয়ে এখন লোককে আমার জবাবদিহি করতে হবে। শুভেন্দু অধিকারী রাহুল গান্ধীকে যেটা বলেছেন ভুল বলেছেন, কখনো ঠিক বলেননি, আমি এখন সামনেও বলছি। কিন্তু মুশকিলটা হচ্ছে কংগ্রেসের লোকেরা সেটাকে নিয়ে থানায় থানায় অভিযোগ করতে পারছেন, বিক্ষোভ করতে পারছেন। রাহুল গান্ধীর যে কাঁচ যখন ভাঙা হলো, গাড়ি সারা পশ্চিমবঙ্গ কেন অবরুদ্ধ করা হলো না? কেন রাস্তায় নামলে না? আমি তো বলেছি, ঠান্ডা ঘরে বসে কেন? আমি তো প্রতিবাদ করেছি। দলের যার গাড়িতে আক্রমণ হচ্ছে সে যদি বলে আমার গাড়ি কেউ কিছু করেনি, আমি কনসা বলনে বলা, আমি তো বারংবার বলছি আমি প্রতিবাদ করছি, কারণ আমি তো জানি ঘটনা কি হয়েছে না হয়েছে, সেরকম শুনেছি। এখন দলের নেতারা ওখানে দাঁড়িয়ে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মহান নেত্রী, তৃণমূল কংগ্রেস মহান দল, আমি কি বলবো? এটা তো ভারী মিস্ট্রিয়াস লাগছে। আমার সমাদৃতা রয়েছে এখানে, যে মানে একটা দলে একমাত্র শুধুমাত্র কৌস্তব বাগচি বুঝতে পারছে গ্রাউন্ড রিয়ালিটি, আর প্রদেশ কংগ্রেসের কোনো নেতা বুঝতে পারছে না। এটা মুশকিলটা হচ্ছে এখানে দিল্লি নেতৃত্ব মনে করছে এখানে তৃণমূল কংগ্রেসটাই আসল কংগ্রেস। আমি তো বলছি মিশিয়ে দিক এর থেকে ভালো। তৃণমূল তো সেটা শুনবে না, তৃণমূল তো চাইছে না, এটাই হচ্ছে সমস্যা। আমি তো সেটাই বলছি যে হ্যাংলাপনাটা কেন।
আমার বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, আমি কাউকে ডাকছি না, সে বলছে আমি খেতে আসবো, এটা কি? এবার তাহলে কোথায় যাবে কৌস্তব? কৌস্তবের নিজের দলে থেকে দলে কাজ করা যাচ্ছে না, অন্য দলের ক্ষেত্রে কৌস্তব যেতে পারছে না, তৃণমূলকে কৌস্তব পছন্দ করে না, তাহলে কৌস্তব পলিটিক্যাল আইডেন্টিটি মানে শুধুমাত্র তাহলে এই আইনজীবী হিসেবে এবং ফেসবুকে বিপ্লব চলবে? অবশ্যই নয়। রাজনীতির মতন তার গতি প্রকৃতি, সেটা ঠিক নির্ধারণ হবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আমি এখনো অবধি যেটা চেষ্টা করছি, যেটা দলের মধ্যে থেকে দলের লোকেরা, আমি একটা খুব কথা দায়িত্ব নিয়ে বলছি স্বর্ণালী, সেটা হচ্ছে আমি তো এত কিছু করছি, দলের হিম্মত হচ্ছে আমাকে তাড়ানোর? দল পারছে যে আমি তো এত কিছু বলছি? কারণ দলের লোকেরা কোথাও এটা ব্যাক অফ দি মাইন্ড জানে, কোথাও অনেকের জায়গায় টিকি বাঁধা থাকে, আমার তো টিকি বাঁধা নেই। কিন্তু মুশকিলটা হচ্ছে দলের অনেক লোকে জানে যে কথাগুলো যেগুলো বলছে সেগুলো লজিক্যাল কথা, আমাকে তাড়ালে লোকের কাছে জবাবদিহি করতে হবে, লোকে ছিছি করবে। সেই তাড়ানোর অপেক্ষাটাতেই রয়েছে, তাড়ালেই বিকল্পটা খুঁজে পাবো? না, একদম না। আমার ওসব, আমি যদি মনে করি যে দল ছেড়ে দেবো, বলে ছেড়ে দেবো, ওসব কোনো ব্যাপার না। এতক্ষণ ধরে প্রশ্নের উত্তরে কৌস্তব যা বললেন, আমি তো দলের একটা জিনিস খুব পরিষ্কার, সেটা হচ্ছে দলে আছি কিন্তু নেই, মানে ধরি মাছ নাচই পারে। এখনো পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের একজন সদস্য, প্রদেশ কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের একজন সদস্য, দলের একজন প্রাইমারি মেম্বার। তো এখানে তো আমি অন্য কিছু নই। কিন্তু এই দল যদি এখন সেলফ সুইসাইডাল অ্যাটেম্প নিতে থাকে বারংবার, অন্য রাজনৈতিক দল কংগ্রেস মুক্ত ভারত করতে হবে না, এটা শুরু হয়েছে, আমরা নিজেরা মুক্ত হয়ে যাব। আমি সেটাই বলছি যে এইটাকে আটকানো দরকার। না, টিকি বাঁধার ক্ষেত্রে মনে পড়ে গেল যে টিকি যদি বাঁধা থাকে অন্য কারোর, তোমার তেমনি টিকি বাঁধার কোনো অপশন নেই, কারণ তোমার সেই রাস্তা তুমি নিজেই। না, আমার মাথা চুলে একটা টিকি আছে অবশ্য, টিকি একটা রেখেছো, সেটা আমি কাউরির কাছে বাঁধি না, ওটা আমার নিজের কাছেই থাকে, এবং সেই যাতে না বাঁধতে হয় এই জন্য আমি সেটাকে যথেষ্ট প্রোটেকশন দিয়ে রাখি। কিন্তু এই যে সংকল্প নিয়ে, দৃঢ় সংকল্প নিয়ে কৌস্তব বাগচির সেই মুন্ডিত মস্তক আমরা দেখেছি, চুল ওঠার আপাতত কোনো সম্ভাবনা আছে কি? না, নেই, এখনো নেই। আফসোস হচ্ছে না, কোনো আফসোস নেই, একদম খুব চিন্তা করে রেখেছি, খুব ভাবনা চিন্তা করে রেখেছি, একটা জেদ রাখার জন্য রেখেছি। কিন্তু কৌস্তব, তুমি যে এই আগুন খেকো বক্তব্যগুলো যখন দাও, আমি দেখছিলাম তোমাকে ওই সিনেমার ভাষায় একটু করে ডিপেন্ড হচ্ছিল, মুখটা ডিপ আউট হচ্ছিল কানাইয়া কুমারের মুখটা। একটা সময় জেএনইউতে কানাইয়া কুমার যেভাবে কংগ্রেসের বিরুদ্ধে বলতো এবং তারপর এখন রাহুল গান্ধীর পাশে ঘুরে, এরকম সত্যি কি কোনো সম্ভাবনা নেই? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা, এটা বলে কৌস্তব বাগচি কি খুব সহজে নিজের ওই চুল তাড়াতাড়ি গজিয়ে ফেলুন ফর্মুলা তৈরি করবেন? আমি খুব স্পষ্ট কথার রাজনীতি করি। আমার কাছে যদি সেদিনটা আসে, তার আগে আমার কাছে স্বেচ্ছা মৃত্যুবরণ করে নেওয়াটা আমার কাছে অনেক সম্মানের হবে। আচ্ছা, বিজেপি প্রশ্নই নেই। আমি এখন কোনো কিছু এইসব নিয়ে আলোচনাই করতে চাই না। সিপিএম, আমি একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে তৃণমূলকে উৎখাত করার ক্ষেত্রে আমার কাছে কোনো ছুত মারবে। আমি এর আগে শুভেন্দু অধিকারীর সাথে একসাথে ডিএ মঞ্চের মিছিলে হেঁটেছি, লোকে বললো কৌস্তব বিজেপি হয়ে গেছে। একটা বড় সমস্যা, মানে কনফিউশন তৈরি হচ্ছে, যেটা আমাদেরও এবং একই সঙ্গে বাংলার মানুষেরও। কংগ্রেসের বক্তব্য হচ্ছে যে বিজেপিকে উৎখাত করার জন্য কোনো ছুতমার্ক নেই, তুমি বলছো এই রাজ্যে তৃণমূলকে উৎখাত করার জন্য কোনো ছুতমার্ক নেই। তাহলে কংগ্রেসের যে ওভারঅল যে আইডিওলজি, তারা চাইছে মানে বিজেপিকে কেন্দ্র থেকে উৎখাত করতে, তুমি তাহলে সেই লড়াইয়ে নেই বলতে হবে। মানে তোমার কাছে সেই দেশের বা সেন্ট্রাল দিল্লির যে লড়াই, সেটা তোমার কাছে ইম্পর্টেন্ট না, তোমার কাছে আপাতত রাজ্যের লড়াইটা ইম্পর্টেন্ট। চোচ্ছাচোরদের নিয়ে লড়াই, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, ছোটবেলা থেকে পড়ে এসেছি, এখন এই চোচ্ছাচোরদের পাশে বসবো? বিজেপিকে তাড়ানোর জন্য আমাকেই দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে একসাথে এক মঞ্চ শেয়ার করে মিটিং করতে হয়। আমার রাজনীতি ছেড়ে দেওয়া ভালো, দরকার নেই। এই সরকারটাকে উৎখাত করার ক্ষেত্রে, এটা আমি রাজ্যের প্রেক্ষিতে যেমন বলছি, আবার যেটা তুমি কেন্দ্রের প্রেক্ষিতে বলছো বিজেপিকে উৎখাত করার ব্যাপার, কংগ্রেস সেটা যে করবে, কিভাবে করবে, কোন স্ট্র্যাটেজিতে করবে, কাদের নিয়ে করবে, কিভাবে হবে? মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই? যেই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে লড়াই, সরাসরি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে কেন কথা বলছো না? বহুবার দলের মধ্যে, বহুবার দলের নেতৃত্বকে এই কথা বহুবার বলা হয়। না, ও বললো রাহুল গান্ধীকে বলছো না, মানে আমি রাহুল, একদমই তাই, রাহুল গান্ধী এখানে এসছেন এবং অনেকে রাহুল গান্ধীর সঙ্গে আলাদা করে দেখা করছেন। আমি দেখছি প্রায় সময় সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করছেন, এমনকি অনেক সাংবাদিককে দেখা করছেন। এটাকে নিয়ে আমি বলতে পারতাম, অনেক কিছু বলছি না, আমার যেটা বক্তব্য আমি সেটা তোমাকে বলছি। দলের যারা কেন্দ্রীয় নেতৃত্ব, সবাইকে এটা বহুবার তারা জানে, তারা পশ্চিমবঙ্গের বাস্তব চিত্র সম্পর্কে খুব ওয়াকিবহল, তারা পশ্চিমবঙ্গের বিগত দিনের যা ঘটনা তারা ওয়াকিবহল। তারা জানে ডেভিয়েট করে যাচ্ছে, তার কারণ হচ্ছে এই রাহুল গান্ধীকে নিয়ে এরকমই রিপাবলিক নেটওয়ার্কের
টেবিলে এখন বর্তমানে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রাক্তন কংগ্রেস নেতা, তিনি কিন্তু বলেছিলেন যে রাহুল গান্ধীর সাথে আমি কিছু কথা, মনের জ্বালার কথা বলতে এসেছিলাম। রাহুল গান্ধী আমাকে 3 ঘন্টা বসিয়ে রেখেছেন এবং তারপর ওনার যে পোষ্য কুকুর, আমি কিছু খারাপ ভালোর কথা বলছি না, তোমারও ক্যান্ডি যে পেট রয়েছে, উনি যেভাবে ব্যবহার করেছিলেন খুব ডিমিনিং লেগেছিল হিমন্ত বিশ্ব শর্মা, এবং তারপরে উনি ঠিক করেছিলেন সত্যিই কি রাহুল গান্ধী অ্যারোগেন্ট, সত্যিই কি ওই ব্যাপারটা আছে যে কে কৌস্তব বাগচি অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কি আছে, আমার 5 নম্বর লোকের সাথে কথা বলুক। এটা আমি খুব মানি, কংগ্রেস দলটাকেও ছাড়ে না, ছাড়তে বাধ্য করা হয়। যারা অতীতে কংগ্রেস দল ছেড়েছে, আমাদের সমস্ত নেতারা টিভির সামনে এসে বলে দিল কংগ্রেস কেউ ছেড়ে চলে গেল, দলের কিছু এসে যায় না, এই করতে করতেই তো আমরা আজকে 40-50 এসে দাঁড়িয়েছি। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া থেকে শুরু করে হিমন্ত বিশ্ব শর্মা থেকে সবকটা ক্ষতি। হিমন্ত বিশ্ব শর্মা চলে যাওয়া গোটা নর্থ ইস্টে কংগ্রেসের ক্ষতি হয়েছে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া চলে যাওয়াতে মধ্যপ্রদেশে ক্ষতি হয়েছে, মিলিন্দ দেওরা চলে যাওয়াতে আমাদের মহারাষ্ট্রতে ক্ষতি হয়েছে। মমতা ব্যানার্জির ক্ষেত্রেও বলবে কংগ্রেস ছেড়ে চলে যাওয়াটা একইভাবে। আমি তোমাকে খুব বেসিক কিছু কথা বলছি, হ্যাঁ, মানে অনেক ক্ষেত্রে রিজিয়নাল স্যাট্রাপসদের গুরুত্ব না দেওয়ার যে ফল, সেটা কংগ্রেস আজকে ভুগছে। এই হাইকমান্ড কালচার করতে করতে হাইকমান্ড কালচার করতে একটা অদৃশ্য হাইকমান্ড কালচার করে দেওয়া, মানে যেখানে রিজিয়নাল সেক্টরদের সবকিছু ওভার পাওয়ার করে যেতে হবে, হতে পারে না এইভাবে। অধীর রঞ্জন চৌধুরীকে তুমি বললে, অধীর রঞ্জন চৌধুরী, অধীর তো একমাত্র মাটির সঙ্গে থেকে মাটির কাছাকাছি রাজনীতি করে, অধীর রঞ্জন চৌধুরীকে জানিয়েছিল তোমার এই ক্ষোভের কথা? সবটাই জানে। অধীরবাবুর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক যথেষ্ট ভালো। আমি এর আগে বহুবার কি বলেছেন, আমি বহুবার বলেছি, দেখুন অধীরবাবুর ক্ষেত্রে আমি জানি না কি কাজ করেছে না করেছে, আমি বিস্তারিত বলবো না, তবে আমি খুব আশাহত। মানুষ কিন্তু আমাদের সুযোগ দিয়েছিল, আমাদের পশ্চিমবঙ্গে কংগ্রেসকে 16 সালে প্রধান বিরোধী দল করেছিল, কিন্তু আমাদের মানে দুর্ভাগ্য আব্দুল মান্নানের মতন একজন অকর্মণ্য নেতা, বিরোধী দলনেতা আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা হয়েছিল, যিনি লালবাতি ছাড়া আর এই পাইলট এসকর্ট ছাড়া আর কিছু করেননি, শুধু ক্ষমতা ভোগ করে। শুভেন্দু অধিকারীর ভাষায় বলছো, তার মানে তুমিও বলছো সেটিং বিরোধী। আমি তো আগে সেটিং মেরে ওয়ার্থলেস বলছি তো, ওয়ার্থলেস এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া নেতা। অধীরবাবুও জানে আব্দুল মান্নান কি জিনিস। শুভেন্দু অধিকারী খারাপ ভালো ইনডিফারেন্ট, গুড ব্যাড ইনডিফারেন্ট, কিন্তু তার যে মুভমেন্ট, ঘটনায় বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ করা, বিভিন্ন জায়গায় যাওয়া, প্রতিবাদীদের পাশে দাঁড়ানো, এটা কোথায় করেছে আব্দুল মান্নান? একটা বিষয় স্পষ্ট, কংগ্রেস না, আমি স্বর্ণালী জাস্ট তোমাকে বলছি, এটা কোথায় করেছে। আমি যদি এই কথাটা বলে আমি ভুল বলবো? যদি শুভেন্দু অধিকারী অ্যাজ অ্যান অপোজিশন লিডার কোনো পার্টির হয় না, অপোজিশন লিডার ইজ আ পোস্ট which is equivalent to that of a cabinet minister। মানে অন্তত জিজ্ঞাসাবাদের এই সেশন থেকে আমাদের কাছে এটা এটুকু স্পষ্ট যে প্রদেশ কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী হন বা আব্দুল মান্নান হন, তাদের বিরুদ্ধে না, আমি আমি আব্দুল মান্নানকেও বললাম, সাগরদিঘি নির্বাচন আমরা জিতলাম, জেতার পর বাইরন বিশ্বাস চলে গেল, আমাদের কি ভূমিকা? এবং বাইরন বিশ্বাসকে ক্যান্ডিডেট করার পেছনেও আমি এই বারংবার বলেছিলাম যে বাইরন বিশ্বাসকে যান, একটা ড্রাগ এডিক্ট, যান জিজ্ঞেস করুন কেন ক্যান্ডিডেট করা হলো। রিহ্যাবে ছিল, আমি তো টিভিতে বলছি, তোমাদের সামনে বলছি, রিহ্যাবে ছিল, গলা অব্দি মদ খেয়ে থাকা। এদের ক্যান্ডিডেট করাটা তো আমাদের দুর্ভাগ্য। মানুষ আমাদের সুযোগ দিয়েছে, আমরা সুযোগের অপব্যবহার করেছি, সেটাকে আমরা কিছু করতে পারি। এটাই তো বলছি, তার মানে একটা বিষয় জিজ্ঞাসাবাদের এই এপিসোড থেকে ক্লিয়ার, কৌস্তভ বাগচির নেতা অধীর রঞ্জন চৌধুরী নন, আব্দুল মান্নান। না, অধীর বাবুর প্রতি আমার প্রচন্ড শ্রদ্ধা আছে, আমি কখনো না, একদম না, অধীর বাবুর প্রতি আমার প্রচন্ড শ্রদ্ধা আছে। হাঁটতে চাইছেন না আপনি, উনি আপনার নেতা হতে পারেন। আমি অধীর বাবু, শুভেন্দু অধিকারী আপনার নেতা। আমি না, আমি নেতা বলছি না, আমি শুভেন্দু অধিকারীকে নেতা একদম বলছি না, কিন্তু আমি বলছি শুভেন্দু অধিকারী যে কাজগুলো করেছেন সেগুলো কিন্তু ডিফাই করা যায় না, একদম ডিফাই করা যায় না। কি করে ডিফাই করবে? তুমি তো একটু একটু করে কমেন্টেটর হয়ে যাচ্ছ, মানে মাঠের রাজনীতি, যে ছেলেটা লড়াই করেছে, ইলেকশন লড়েছে, সেই ছেলেটা হারিয়ে যাচ্ছে না। না, কেন হারাবো? আমাকে সাময়িকভাবে কোন মঞ্চ টঞ্চ সব হয়ে যাবে, দেখতে থাকো না। আচ্ছা, নতুন মঞ্চ বানাচ্ছো, কি হচ্ছে না হচ্ছে দেখতে থাকো। সবকিছু এখন বলে দিলে খুব মুশকিল। আমি বলছি যে আমি যদি কোনো সাদাকে সাদা বলি, শুভেন্দু অধিকারী ভালো কাজ যদি করে, আমি যদি সেটাকে ভালো বলি, শুভেন্দু অধিকারী এবং রাহুল গান্ধী আমি একেবারে মানে এদিক ওদিক না করে একদম স্ট্রেট একটা কথা বলছি। অনেক কংগ্রেসের নেতা ফেসবুকে তোমাকে সরাসরি লেখে তুমি যেই যে তিরঙ্গা যে কাপড়টা পরো মাথায়, সেটাও শুভেন্দু অধিকারীর টাকায় কেনা। যারা এই সমস্ত কথা, লাগলো, যারা এই সমস্ত চামড়ায় লেগেছে,
যারা এই সমস্ত কথাগুলো বলছে এগুলো আমি খুব যখন মানে মাইন্ড ডিপ্রেশন থাকে তখন শুনি, খুব মজা পাই এগুলো শুনতে। বলছে যে তোমার প্রাক্তন সহকর্মী না, এখনো প্রাক্তন হয়নি, কিচ্ছু এসে যায় না, কিচ্ছু এসে যায় না, কে কি বললো না বললো। তাহলে তাহলে কি করছেন? পরিষ্কার প্রশ্ন হচ্ছে, এখানে এতক্ষণ ধরে স্বর্ণালী ময়ূখ যা যা প্রশ্ন করলো তার থেকে কৌস্তব বললেন তৃণমূলকে সরাতে কোনো ছুতমার্গ নেই, বিজেপিকে হারাতে কংগ্রেস পারবে না, শুভেন্দু অধিকারী যা বলছেন সেটা ডিফাই করা যাবে না, অস্তিত্ব সংকটে ভোগা কৌস্তব। প্রথম নাম্বার ওয়ান যেটা তুমি প্রথমে বললে সেটা হচ্ছে তৃণমূলকে সরানোর ক্ষেত্রে কোনো ছুতমার্গ নেই, 100% একমত, কোনো ছুতমার্গ নেই। তৃণমূলকে উৎখাত করাটা দরকার, দ্যাট ইজ দ্য নিড অফ দি আওয়ার। রাজ্যের মানুষের স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে এটা করাটা দরকার। দ্বিতীয় যেটা তুমি বললে যে বিজেপিকে হারাতে কংগ্রেস পারবে বিজেপিকে হারাতে, কিন্তু এইভাবে না, চোর ছেচরদের নিয়ে না। আর নাম্বার 3 যেটা তুমি এখানে বললে শুভেন্দু অধিকারীকে ডিফাই করা যায়। শুভেন্দু অধিকারীর যে ভালো যে কাজগুলো করছেন এজ এ লিডার অফ অপোজিশন, তিনি বঞ্চিতদের পাশে দাঁড়াচ্ছে, আমি কি বলবো, ভুল করছে? শুভেন্দু অধিকারী যখন সূর্য পূর্ব দিকে ওঠে বলে আমি কি বিরোধী হলে বলো সূর্য পশ্চিম দিকে ওঠে? হতে পারে কোনোদিনও? মানে স্বর্ণালী ময়ূখ আমরা এতক্ষণ ধরে যা শুনছিলাম তাতে আমরা বেশিরভাগটাই শুনলাম কৌস্তব কংগ্রেসের সমালোচনা করে গেলেন, অথচ কৌস্তব কংগ্রেসের না। আমি কংগ্রেসের কনস্ট্রাকটিভ সমালোচনা করেছি, আমি কনস্ট্রাকটিভ সমালোচনা করেছি। এই কংগ্রেসের এখনো অবধি ঝালদা নিয়ে মামলা কে করছে? আমি করছি। এই গ্রাউন্ড রিয়ালিটিগুলো, তপন কান্দু যেদিনকে মারা গেলেন তার স্ত্রীর পাশে নেপাল মাহাতো যেভাবে দাঁড়িয়েছেন, গ্রাউন্ড মানে রাহুল গান্ধী গেছেন তপন কান্দুর বাড়িতে, দুর্ভাগ্য সেটা আমাদের, ঝালদাতে গেছেন, দুর্ভাগ্য বলছি তো, দুর্ভাগ্য। তারপরেও তুমি রাহুল গান্ধীর অ্যাপয়েন্টমেন্ট পাও না, দুর্ভাগ্য। আমার কথা ছেড়ে দাও, যে লোকটা দলের জন্য মারা গেল সেই লোকটার বাড়িতে গেলেন না, আমি কি করবো? আমার দুর্ভাগ্য। আজকে অধীর রঞ্জন চৌধুরীকে আমি যদি নেতা বলে না মানি, যখন অধীর বাবুর কন্যা, প্রয়াত কন্যা সম্পর্কে মুখ্যমন্ত্রী কুরুচিকর মন্তব্য করেছিল, আমি সেদিনকে প্রেস কনফারেন্স করে বলেছিলাম আমি বিধান ভবনে একটা প্রেস কনফারেন্স করবো বলি অধীর বাবুকে জানাই। উনি প্রথমে একটু ইতস্তত বোধ করেছিলেন, আমি বলেছিলাম কোনো কথা শুনবো না, আমি করবোই। পশ্চিমবঙ্গের তথাকথিত তুমি যাদের কথা বলছিলে না, ফেসবুকে যারা বিপ্লব করে, আমি অনেকজনকে ফোন করে বলেছিলাম যে এই প্রেস কনফারেন্সে চলো সবাই আমরা করি। সকালবেলা থেকে ফোন করছি, ফোন সুইচ অফ করে রেখে দিয়েছে ভয়ের চোটে। কেউ আসার ওখানে কোনো বিধান ভবনে গিয়ে দেখতে ফাঁকা, দারোয়ান ছাড়ার কেউ নেই। ওই প্রেসের রুমটা খুলিয়ে আমি বসে ওখানে প্রেস কনফারেন্স করেছি। কোন যন্ত্রণা থেকে বলছো? অস্তিত্ব সংকটের যন্ত্রণা নয়, বাস্তব কথা বলছি। কোনো কিসের যন্ত্রণা? দলের ভালো চেয়ে যদি কথাগুলো বলার জন্য আমি দলের কাছে বাধ্য হয়ে যাই তো হবো কি আছে? একদম একদম একদম। যে সমস্যা বা বাস্তবের কথা আপনি বলছেন, একটা বিষয় স্পষ্ট যে গোটা দেশে এই এতদিনের পুরনো দল কংগ্রেসের হাইকমান্ড এবং প্রদেশ কংগ্রেস এই যন্ত্রণা বা এই বাস্তব ছবিটা কেউ বুঝতে পারছেন না, একমাত্র কৌস্তব বাগচি ছাড়া। বুঝলে যদি এটা হচ্ছে রিয়েলিটি, তাহলে কনক্লুশন আজকে জিজ্ঞাসাবাদে যদি বুঝতো তাহলে 14 সালে ওই 50-এর নিচে আসন পাওয়ার পরে সংখ্যাটা বাড়তো, ওই 3-4টে বাড়তো না। আমি তোমাকে এই তোমার টিভি চ্যানেলে বসে বলে গেলাম, আমি টেবিল ঠুকে বলে যাচ্ছি, যদি কংগ্রেস এই আগামী 2024 সালের নির্বাচনে যদি 70+ যদি আসন ক্রস করতে পারে, তুমি আমার নামে তোমার পাড়ায় যে রাস্তার যারা সারমেয় যারা থাকে, একটা সারমেয়র নাম আমার নামে রেখে দিন। আরেকটা বড় চ্যালেঞ্জ নিয়ে ফেললো কৌস্তব। জিজ্ঞাসাবাদের সেট থেকে বড় চ্যালেঞ্জ। আবারও কথা হবে এইভাবেই আমাদের তিনজনের সঙ্গেই, কিন্তু রেজাল্ট বেরোনোর পর তখন না হয় আমরা হিসেব করে ট্যালি করে দেখে নেব। আপাতত সময় একদম শেষ, তাই আমাদের পক্ষ থেকে, জিজ্ঞাসাবাদের টিমের পক্ষ থেকে কৌস্তব বাগচিকে অনেক ধন্যবাদ। নমস্কার।